দেখতে পাচ্ছেন? ক্লিয়ার তো? জি স্যার। আচ্ছা, এবার লেখেন ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন একটি আনকাউন্টেবল নাউন। এই নাউন কোন সেন্টেন্সের সাবজেক্ট হলে ভার্বটি অবশ্যই সিঙ্গুলার হয়। ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখেন ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন একটি আনকাউন্টেবল নাউন। এই নাউন কোন সেন্টেন্সের সাবজেক্ট হলে ভার্বটি সিঙ্গুলার হয়। ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কোন সেন্টেন্সের সাবজেক্ট হলে ভার্বটি সিঙ্গুলার হয়। এই কথাটা সারা জীবন মনে রাখেন, এটা সব সময়ের জন্য প্রযোজ্য। ঠিক আছে? আচ্ছা, তাহলে ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল শব্দটা আসছে কোথা থেকে? ম্যাটার থেকে। এখন ম্যাটেরিয়াল মানে কি? সিম্পল বলেন তো, ম্যাটেরিয়াল মানে কি? আপনারা কি জানেন? বা আপনারা তো ছেলেমেয়েদেরকে এগুলো শিখান, আপনারা কি শিখান? হ্যাঁ, বস্তুর উপাদান, বস্তু বোঝায়। বস্তু বা উপাদান। ওই তো যারা আমার পুরনো ক্লাস করছেন তারা একরকম উত্তর দিচ্ছেন, যারা নতুন ক্লাস করতেছেন তারা একরকম উত্তর দিচ্ছেন। ঠিক আছে? তাহলে আসলে ম্যাটেরিয়াল মানে কি? ম্যাটেরিয়াল মানে হচ্ছে বস্তুর উপাদান। ম্যাটেরিয়াল মানে টোটাল, আমরা ম্যাটেরিয়াল মানে বস্তু, ঠিক আছে শাব্দিক অর্থ, কিন্তু আসলে যখন আমরা গ্রামার পড়াবো তখন ব্যাপারটা একটু ভিন্নভাবে ছেলেপেলেদের কাছে উপস্থাপন করবো। তার মানে আমরা ধরেন স্যার, যা গোনা যায় না এগুলাই হচ্ছে ম্যাটেরিয়াল, যা গোনা যায় না, যেমন অয়েল, ওয়াটার। দেখেন একটু আগেই আমি বলেছি যে ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন আপনাকে নোট করতে বলছি যে এই নাউনগুলো আনকাউন্টেবল নাউন হয়। আর একটা কথা মনে রাখবেন, আনকাউন্টেবল নাউন মানেই সিঙ্গুলার ভার্ব, আর আনকাউন্টেবল নাউন কখনো গণনা করা যায় না। এই যে একটু আগে যে ম্যাটেরিয়াল নাউন আনকাউন্টেবল হয়, এই আনকাউন্টেবলের মধ্যে এই কথাটা আমরা বলেছি। ধন্যবাদ স্যার। আমরা যখন এরপরে কাউন্টেবল আনকাউন্টেবল পড়বো আগামী দিন, তখন ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। তাহলে আমরা যে ম্যাটেরিয়াল পড়ার মাঝখানে আমি বললে তখন কথা বলেন, মাঝখানে কথা বলেন না, এটা মিউট করে রাখেন নিজেকে। আচ্ছা, তাহলে আমরা বলতেছি যে ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কোন সেন্টেন্সের সাবজেক্ট হলে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হয়। এবং ম্যাটেরিয়াল নাউন, আরেকটা কথা লিখে রাখেন, ম্যাটেরিয়াল নাউন থেকে তৈরি কোনো বস্তু কমন নাউন হয়। লিখবেন, লিখে রাখেন যে ম্যাটেরিয়াল নাউন থেকে তৈরি কোনো বস্তু, ম্যাটেরিয়াল নাউন থেকে তৈরি কোনো বস্তু অবশ্যই কমন নাউন হয়। এই কথাটা মনে রাখতে হবে। ধরেন তাহলে এখন ম্যাটেরিয়াল মানে আমরা বলবো যে বস্তুর উপাদান। ম্যাটেরিয়াল মানে শুধু বস্তু বলবো না, ম্যাটেরিয়াল মানে বলবো হচ্ছে বস্তুর উপাদান। ধরেন এখানে আমাদের পিস্তেশে বইতে একটা উদাহরণ দেওয়া আছে যে দা রিং ইজ মেড অফ গোল্ড। এখন একটু খেয়াল করে দেখেন এখানে। আচ্ছা বলেন তো রিং কোন নাউন? এবার উত্তর দেন। ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন। রিং ম্যাটেরিয়াল নাউন, তাই তো? কমন নাউন। এই যে রিং কমন নাউন স্যার, রিং কমন নাউন, কমন নাউন। ম্যাটেরিয়াল নাউন উত্তর দিবেন, খবরদার মনের ভুলেও যেন আপনাদের স্টুডেন্টরা এই সমস্ত কথা না শুনে। হ্যাঁ, গোল্ড থেকে রিং হইছে। আচ্ছা, এখন তাহলে যদি আরেকটা উদাহরণ দেই, the paper is made from wood. The chair is made of লিখবো, এটা উড লিখি। আচ্ছা, তাহলে এখন দেখেন আর একটু উদাহরণ লিখছি, the paper is made from wood। আবার এখানে লিখলাম the chair is made of wood। এখন আমাকে বলেন যে এই চেয়ারটা কোন নাম, পেপারটা কোন নাম? চেয়ারটা হচ্ছে কমন নাউন, পেপারও কমন নাউন। আর এখানে উড এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল। তাহলে আমরা বলছি যে ম্যাটেরিয়াল মানে বস্তু উপাদান, ম্যাটেরিয়াল মানে কিন্তু বস্তু না।
যদি ম্যাটেরিয়াল মানে বস্তু বলি তাহলে কিন্তু এই সামনে আমার দেখা যাচ্ছে চেয়ারও একটা বস্তু, আমি চেয়ারকে ম্যাটেরিয়াল বলে দেবো, কিন্তু চেয়ার কি আসলে ম্যাটেরিয়াল নাউন? চেয়ারটা হচ্ছে কমন নাউন। আর আমরা একটা কথা মনে রাখবো যে ম্যাটেরিয়াল নাউন থেকে তৈরি কোনো বস্তুকে অবশ্যই কমন নাউন বলে। দেখেন আপনি চেয়ার, এই চেয়ারটা কিন্তু কমন। ধরেন আমি বললাম দ্য পেন ইজ মেড অফ প্লাস্টিক, তাহলে আমি এই যে বলছি পেন প্লাস্টিক থেকে মেড হয়েছে। এখন দেখেন এই যে প্লাস্টিক এটা হচ্ছে এই বস্তুর উপাদান, তাহলে যেটা বস্তুর উপাদান সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর ম্যাটেরিয়াল নাউন থেকে সরাসরি তৈরি যে বস্তুটা থাকে এটা হচ্ছে কমন নাউন। আবার এই নাউনটা, এই কমন নাউনটা এই প্রপার নাউন কখন হবে? যদি একে আপনি আবার স্পেসিফিক করে দেন। শুধু পেন না বলে আমি বললাম যে ম্যাটাডোর পেন, বা আমরা ছোটবেলায় ইকোনো কলম দিয়ে লিখেছি, আমরা বললাম যে ইকোনো পেন, কিন্তু ইকোনো কলম বা ম্যাটাডোর কলম যখন বলতেছি, ম্যাটাডোর পেন যখন বলতেছি, তখন কিন্তু সেটা প্রপার নাউন হয়ে যাচ্ছে। আর ম্যাটেরিয়াল মানে হচ্ছে বস্তুর উপাদান, এই কথাটা মনে রাখলেই হবে। অর্থাৎ যে বস্তু থেকে তৈরি হয়েছে, যে বস্তু থেকে, সেই বস্তুটাই হচ্ছে এখানকার ম্যাটেরিয়াল নাউন। আর ম্যাটেরিয়াল নাউন থেকে তৈরি কোনো বস্তুটা হচ্ছে অবশ্যই আমাদের কমন নাউন। এই সিম্পল কথা, দেখেন কথা বেশি না পড়ায়, আপনি শুধু শুধু কথা বলে অনেক ইয়ে করে টাইম অনেক ওয়েস্ট করায় দেওয়া যায়, কোনো ব্যাপার না, কিন্তু মূল কথা জিস্ট কথা অল্প, ওই অল্প কথাটুকু মনে রাখলে সব প্রশ্নের উত্তর দিতে পারবেন। আচ্ছা, এরপরে এই নাউন গুলো কিন্তু সিঙ্গুলার, এটা মনে রাখতে হবে। আমরা বলছিলাম আনকাউন্টেবল নাউন হয় এরা, এই ম্যাটেরিয়াল নাউন গুলো এইগুলো কিন্তু আনকাউন্টেবল নাউন হয়। এটা কথা, এটা যদি সরাসরি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে ভার্বটা অবশ্যই প্লুরাল হবে, সিঙ্গুলার হবে। দেখেন আমাদের তিস্তাসে বই উদাহরণ দেওয়া আছে, দ্য আর্মি ইজ ফর্মড উইথ ডিসিপ্লিন। দেখেন এখানে আর্মির পরে কিন্তু ইজ দেওয়া আছে, ঠিক আছে। তার আমরা ম্যাটেরিয়ালে আসি, সরি এটা কারেক্টিভে চলে গেছি। দ্য রিং ইজ মেড অফ গোল্ড, দ্য চেয়ার ইজ মেড অফ উড। হ্যাঁ, কারণ এইগুলো সেন্টেন্সে থাকলেই ভার্বগুলো সিঙ্গুলার হবে আর কি। আচ্ছা, এরপর দেখেন যে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে, বিশ্লেষে বইতে এই নোটটা একটু খেয়াল করেন যে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত কোনো আর্টিকেল বসে না, তবে ম্যাটেরিয়াল নাউন যদি কোনো নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয় তখন তার পূর্বে আর্টিকেল বসে। এটা মানে মাথায় রাখতে হবে, এটা আর্টিকেল পড়ানোর সময় বলবো। এখন একটু বলে দিচ্ছি যে যখন আমার সামনে আনকাউন্টেবল নাউন আসবে, বিশেষ করে ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট নাউন, তখন সাধারণত আর্টিকেল বসবে না আনকাউন্টেবলে। কিন্তু যদি আনকাউন্টেবল নাউন নির্দিষ্ট করে বোঝায় তাহলে তার পূর্বে অবশ্যই আর্টিকেল দি বসবে, অন্য কোনো আর্টিকেলও না। যেমন ধরেন বললাম যে কোয়াল ইজ ব্ল্যাক। এখন এই যে কয়লা কালো, ধরেন আমাদের দিনাজপুরে কয়লা আছে, ঠিক আছে। এখন এই কয়লাটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে কোথাকার কয়লা বা কোন ধরনের কয়লা, এটা কি নির্দিষ্ট করে আমরা বোঝাচ্ছি? না স্যার, না। এজন্য দেখেন যদি এখন এখানে আর্টিকেল বসাতে বলা হয় তাহলে কিন্তু এখানে ক্রস বসবে। কিন্তু আমি যদি বলি দা কোয়াল অফ দিনাজপুর, ইজ ব্ল্যাক, এইখানে দেখেন এইখানে একই কোয়ালের আগে কিন্তু এখানে কয়লার আগে আমি দি বসিয়েছি, কারণ এটা হচ্ছে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। এটা শুধুমাত্র দিনাজপুরের কয়লাকেই বোঝাচ্ছে, ঠিক আছে। ধরেন দা বা ক্রস ওয়াটার অফ রূপসা। এখন বলেন তো বাকি সেন্টেন্স আছে আর আমি লিখলাম না, জায়গা নেই, তাহলে এখানে কি হবে? দি হবে না ক্রস হবে? ওয়াটার অফ দি হবে, কারণ রূপসা নির্দিষ্ট করে বলা আছে, রূপসাকে বোঝাচ্ছে। কিন্তু আমি ধরো বললাম যে ওয়াটার হ্যাজ নো কালার, এখন এইখানে কি বসবে? দি বসবে না ক্রস বসবে? এখানে ক্রস বসবে। তাহলে আমরা জানলাম যে আনকাউন্টেবল নাউন, বিশেষ করে এই যে দুইটা নাউন আমরা পড়তেছি, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এই নাউনগুলো সাধারণত কোনো রকম কোনো আর্টিকেল নেয় না, কিন্তু যদি এরা বিশেষ অর্থে নির্দিষ্টতা বোঝায় তাহলে এদের পূর্বে অবশ্যই দি নেয়। এই কথাটুকু আমার এখান থেকে মনে রাখতে হবে, নোট করে রাখেন। কথা অনেক বেশি না, কথাই অল্প একটু, এইটুকু পড়লেই আপনার পড়াটা হয়ে যাবে। আচ্ছা, এরপরে অ্যাবস্ট্রাক্ট নাউনটাও সেই জিনিস। অ্যাবস্ট্রাক্ট নাউন সহজ কথা আমরা বলতে পারি যে আমাদের সিক্স সেন্স দ্বারা আমরা যে সমস্ত ব্যাপারগুলো ভাবি, কল্পনা করি, চিন্তা করি, বলি, এইগুলোই সাধারণত আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। আর অ্যাবস্ট্রাক্ট নাউনটাও অবশ্যই সিঙ্গুলার নাউন হয়, কারণ অ্যাবস্ট্রাক্ট নাউন একটা আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল মানে সিঙ্গুলার নাউন, আর সিঙ্গুলার নাউন মানে সিঙ্গুলার ভার্ব। এই কথাটা মনে রাখতে হবে। দেখেন এখানে কিন্তু এই যে ওয়াটার বা আমরা যা কিছু কয়লা যা কিছু দিয়ে বলি না কেন, ভার্বটা কিন্তু সিঙ্গুলার করেছি। এবার দেখেন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি।
honesty is পলিসি। তাহলে একটু খেয়াল করে দেখেন, আমরা বললাম অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই অনেস্টি এটা কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন দেখেন এখানে ইজ কেন বসিয়েছি, কারণ এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা বললাম ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কোন সেন্টেন্সের সাবজেক্ট হলে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে এবং এদের পূর্বে কোনো প্রকার আর্টিকেল বসবে না। এই ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট দুইটার ক্ষেত্রে একই কথা, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন দুইটার ক্ষেত্রে একই কথা, যে এই দুইটা নাউন যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে এবং সাধারণ অর্থে এদের পূর্বে কোনো প্রকার কোনো আর্টিকেল বসবে না। কিন্তু যদি বিশেষ অর্থে নির্দিষ্টতা বোঝায় তাহলে এদের পূর্বে দি বসবে। যেমন ধরেন আমরা বললাম যে কাইন্ডনেস ইজ আ গ্রেট ভার্চু। এখন বলেন এর আগে আমি কি বসাবো, দি বসাবো না ক্রস বসাবো? ক্রস No. ক্রস হবে ক্রস এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে এর আগে কি বসাবো, দি নাকি ক্রস, কি হবে? Cross. আচ্ছা ক্রস হবে তাহলে এর পূর্বে ক্রস বসাবো, ব্যাখ্যা দেন কেন বসাবো? স্যার নির্দিষ্ট করে বলা হয়নি। এটা একটা গুণ স্যার। এটা নির্দিষ্টতা বোঝা যাচ্ছে না তাই। এটা একটা গুণ, গুণ তো অবশ্যই হবে। এই গুণের কারণে এখানে দি বসায়নি, এরকম হয়েছে ঘটনা? না স্যার, নির্দিষ্ট গুণ না। যে স্যার কথা বলতেছেন সেই স্যার কথা বলেন। স্যার এখানে কি হবে, গুণের জন্য হবে নাকি? সম্ভবত হাবিবুর রহমান আপনি বলছিলেন গুণের কারণে, এখানে কেন ক্রস হবে কেন? স্যার এটা তো নির্দিষ্ট করে কাউকে বোঝাচ্ছে না। হ্যাঁ এই জন্য গুণের কারণে না, কিন্তু হ্যাঁ ভুল উত্তর দিচ্ছিলেন। আবার দেখেন সাউন্ড অফ করেন, কথা বলতেছে পাশে আশেপাশে, সাউন্ড অফ করেন, মিউট করেন। এখন বলেন এই কাইন্ডনেসের আগে কি বসবে? এখানে দাম হবে স্যার। এখানে দিটা বসবে। হ্যাঁ এবার মিউট করে দেন, এখানে দি বসবে। তার কারণটা হচ্ছে বলার সাথে সাথে আবার মিউট করে দিবেন নিজেকে। হ্যাঁ এই দেখেন এইখানে যে কাইন্ডনেস আছে এটার মানেও তো সেই গুণ, এটাও গুণ একই ছিল, কিন্তু এই কাইন্ডনেসটা বিশেষত নির্দিষ্ট মহাশয়ের জন্য, এই কারণে এখানে আমরা দি বসিয়েছি, কিন্তু এই কাইন্ডনেসটা জেনারেল ছিল এই জন্য এখানে ক্রস হবে। তাহলে আমরা ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে বলছি যে এরা আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনগুলো কি কি আগামীকালকে এগুলো সব পড়বো, তাহলে এটা আরো বেশি আপনাদের কাছে ক্লিয়ার হবে। ঠিক আছে? তাহলে এই যে নাউনের যে প্রকারভেদগুলো, এখন পরীক্ষায় আপনার প্রশ্ন আসবে ধরেন এরকম ভাবে, এই যে কেন পড়লাম এটা নাউনের, আপনারা দেখছেন যে পিএসসি এর প্রশ্নগুলো একটা দেয়, একটা প্রশ্ন থাকে। ধরেন আমি বললাম যে হাবিবুল ইজ, এই যে আপনারা মিউট করতেছেন না কেন নিজেকে? এটা একটা কমন সেন্সের ব্যাপার, বুঝছেন? এটা মানে একটা কার্টেসি, যে কথা বলা নিজে যখন ক্লাস করব, অনলাইনে ক্লাস বা মিটিং যাই কিছু করবো না কেন, প্রয়োজন যখন নাই তখন নিজেকে মিউট করে রাখা। হাবিবুল ইজ দা নজরুল অফ ঢাকা, সে ঢাকার কবি। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম আর কি সেখান থেকেই শুরু করি। তো আমরা দুইটা বাক্য লিখছি এখানে, আমরা বলছি হাবিবুর ইজ দা নজরুল অফ ঢাকা, আর বললাম নজরুল ইজ আ ফেমাস পোয়েট। আমি এই হাবিবুরের নিচে আন্ডারলাইন করলাম। আপনারা বলেন তো হাবিবুর কোন নাউন? প্রপার নাউন। প্রপার নাউন। আচ্ছা নজরুল কোন নাউন? বলেন তো নজরুল কোন নাউন হবে? কমন নাম স্যার। আচ্ছা আর কেউ? এক দুই তিন চার পাঁচটা কথা হয়েছে, তুমি পাঁচটা সংখ্যা দাঁড়িয়ে যাবে, তাহলে এখানে একটা দুইটা। আচ্ছা আর কারো কাছে কোনো উত্তর নেই? এখানে এটা কম থেকে বেশি।
এবার আমরা লিখবো যে বেশি থেকে কম। নজরুল স্যার কমন নাউন। বেশি থেকে কম। স্যার কমন নাউন, নজরুল হচ্ছে কমন নাউন, হাবিবুর হচ্ছে প্রপার নাউন। আচ্ছা পরের বেশি বাক্য, সংখ্যা নজরুল কোনটা? ফেমাস পোয়েট, এখানে কে কে হবে বলেন? এখান থেকে বের করো। বেশি সংখ্যা কোনটা? নজরুল ইজ এ ফেমাস পোয়েট, নজরুল হচ্ছে প্রপার নাউন। পারো? তাহলে দেখেন এইখানে এই একই নজরুল, এইটাকে আমরা বলতেছি এটা হচ্ছে কমন নাউন, আর এই নজরুল আমরা এটাকে বলছি প্রপার নাউন। সবাই জানেন কেন বলছি, কারণটা কি? আমি একবার ব্যাখ্যা করে দিচ্ছি। মনে রাখতে হবে স্যার যে দেখেন এখানে লেখা আছে পিসি স্যারের বইটা, যারা সবাই বইটা বের করেন, যে দেয়ার আর টু ওয়েজ ইন হুইচ এ প্রপার ম্যাটেরিয়াল অর অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এই সমস্ত নাউনকে আমরা কমন নাউন হিসেবে ব্যবহার করতে পারি। তার দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে যদি এদের পূর্বে আর্টিকেল যুক্ত করা হয়, আর একটা ওয়ে হচ্ছে যদি এদেরকে প্লুরাল করা হয়। এটা মনে রাখতে হবে। তাহলে আমরা কি কি আমরা নোট করে রাখবো, যে প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার বলছি, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এই সকল নাউনকে কমন নাউন হিসেবে ব্যবহার করা যায়। দুইটা পদ্ধতি আছে। তার মধ্যে এক নম্বর পদ্ধতি হচ্ছে যে এদের পূর্বে কোনো আর্টিকেল যুক্ত করলে, এদের পূর্বে যদি কোনো আর্টিকেল যুক্ত করি অথবা যদি এই সমস্ত নাউনকে আমরা প্লুরাল করে দেই, তাহলে আমরা এদেরকে তখন বলবো যে এরা আর প্রপার নাউন থাকবে না বা ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট থাকবে না, তখন তারা কমন নাউন হয়ে যাবে। এই কথাটা মাথায় রাখতে হবে আর কি। তাহলে দেখেন এখানে আমরা বলতেছি যে এই যে নজরুলটা বললাম তার সাথে কিন্তু দেখেন এখানে দি আছে, তাহলে এর পূর্বে যেহেতু আর্টিকেল ব্যবহার করেছি তাই এইখানে নজরুলটা এখন আর প্রপার নাউন নাই, নজরুলটা কমন নাউন হয়ে গেছে। বলবেন কিন্তু স্যার? এইখানে কথা বলার সময় দিব, মাঝখানে কথা বলবেন না, আমি সময় দিব। আচ্ছা নজরুল, এই নজরুলটা এখানে কিন্তু ব্লাঙ্ক, এর আগে কিন্তু কোনো কিছু নাই এবং একে কোনো কিছুর সাথে তুলনাও করা হয়নি। এই রুলটা আবার অন্যভাবে কোনো কোনো বইতে লেখা থাকে যে যখন কোনো বস্তুর সাথে তুলনা করা হয় তার আগে দি বসে। আপনারা এইগুলো ওই যে মানে সেই ট্র্যাডিশনাল আমাদের যে ইংলিশ বা ব্রিটিশ ইংলিশ গুলো, সেই ব্রিটিশ ইংলিশে আমরা ছোটবেলায় পড়ছি এরকম একটা রুল ছিল যে যখন তুলনা বোঝায় কোনো কিছুর সাথে, তখন যার সাথে তুলনা বোঝায় তখন তার নামের পূর্বে দি বসে। ঘটনাটা সেই একই ঘটনা আর কি, যে তুলনার ক্ষেত্রে দি আসুক আর যে ক্ষেত্রে দি আসুক, যদি আর্টিকেল কোনো প্রপার নাউনের পূর্বে আসে তখন সেই প্রপার নাউনটা কমন নাউন হয়ে যায়। এটা মাথায় রাখতে হবে। আর এখানে খেয়াল করে দেখেন, এখানে যে নজরুল, এটা সিম্পল, কারোর সাথে তুলনাও করা হয়নি এবং এর বাক্যের প্রথমে বসছে, কোনো তুলনা নাই এর সাথে, এবং এর আগে কোনো প্রকার কোনো আর্টিকেল নাই। যদি আর্টিকেল থাকতো তাহলে ভিন্ন কথা ছিল। যেহেতু কোনো প্রকার কোনো আর্টিকেল নাই, তাহলে আমরা এটাকে এখন কোন নাউন বলবো? অবশ্যই আমরা বলবো যে এই নাউনটা হচ্ছে এখন প্রপার নাউন। এবার বলেন কি প্রশ্ন? ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের ইয়েটা শেষ করব। তাহলে এখানে আমরা যদি আর একটু রিমাইন্ড করি যে আমরা বলেছিলাম যে প্রথমে প্রপার নাউন স্বাভাবিকভাবে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের যখন নাম বোঝায় তখন সেটাকে প্রপার নাউন বলা হয়। কমন নাউন হচ্ছে যখন একসাথে একটা জাতি বা গোষ্ঠীর সবাইকে একসাথে বোঝানো হয়। কালেকটিভ নাউন হচ্ছে তখন কমন নাউন থেকে কিছু নাউনকে সংগৃহীত করা হয়। অর্থাৎ কমনটা হচ্ছে একটা বড় সেন্স, কালেকটিভটা হচ্ছে তার একটা ছোট সেন্স, ছোট ভাই। কমনের মধ্যে সবাই থাকে, কালেকটিভের মধ্যে ওই এক জাতীয় সবাই থাকে না, তার থেকে অল্প কয়েকটাকে নিয়ে একটা নির্দিষ্ট দল, গোষ্ঠী, জাতি, ক্লাস, হ্যাঁ, ব্যাচ, গ্রুপ, এই ধরনের কিছু তৈরি করা হয়, কমিটি, এই ধরনের শব্দগুলো। এবং আমরা শীটে দিয়েছি কোন ব্যাপারগুলো আছে। এরপরে আমরা বলেছি ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এই ক্ষেত্রে আমরা একটা কথা বলছি যে ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট এই নাউন দুটো আনকাউন্টেবল নাউন হয়, এবং এর আনকাউন্টেবল মানে অলওয়েজ সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউন কোনো সেন্টেন্সের সাবজেক্ট হলে সেটা অবশ্যই ভার্বটাও সিঙ্গুলার হয়। আর ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল মধ্যে এখানে আমরা বলবো বস্তুর উপাদান, সরাসরি বস্তুকে বলবো না, এখানে আমরা বলবো বস্তুর উপাদান। যদি বস্তুকে বলি তাহলে যে পেন, চেয়ার, এরকম আন্দাজে এগুলোকে আমরা ম্যাটেরিয়াল বলে ফেলবো, কারণ এগুলো তো বস্তু। আসলে বস্তু না, বস্তুর উপাদান। ম্যাটেরিয়াল মানে হচ্ছে বস্তুর উপাদান। যেমন টেবিল, টেবিল তৈরি হয়েছে যখন কাঠ দিয়ে, তাহলে কাঠ হচ্ছে এখানে ম্যাটেরিয়াল নাউন। যদি টেবিলটা প্লাস্টিক থেকে তৈরি হয় তাহলে এখানে প্লাস্টিকটা হচ্ছে ম্যাটেরিয়াল আর টেবিলটা হচ্ছে কমন। মানে ম্যাটেরিয়াল নাউন থেকে তৈরি কোনো নাউনকে আমরা অবশ্যই কমন নাউন বলবো। আচ্ছা, আর এই কমন নাউনটাকে যদি আবার স্পেসিফিক করে দেই তাহলে সেটা হয়ে যাবে প্রপার নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যে নাউনগুলো অনুভব, দোষ, গুণ, অবস্থা, এই যে ব্যাপারগুলো থাকে এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। আর অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়াল নাউন এদের পূর্বে কোনো প্রকার কোনো আর্টিকেল বসে না, কিন্তু এরা যদি বিশেষত্ব নির্দিষ্টতা বোঝায়
তাহলে এদের পূর্বে অবশ্যই ডি বসে। এই কথাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর একটা কথা আমরা জানলাম যে এখানে যেহেতু আইডেন্টিফিকেশনের ব্যাপার, এই নাউনগুলো দিয়ে আপনাকে বলবে যে বলো এটা কোন নাউন। তাহলে আমরা এটা শিখলাম এই বলার জন্য। আর একটা ফাইনাল কথা আমরা বলতেছি যে কমন না মানে কমন নাউন হয়ে যাবে আপনার ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট এবং প্রপার, এই তিনটা নাউনকে আপনি কমন নাউন বানাতে পারবেন। কখন বানাতে পারবেন? যদি এই সমস্ত নাউনকে আপনি প্লুরাল করে দেন, অথবা যদি এদের পূর্বে কোনো প্রকার আর্টিকেল ব্যবহার করেন, তাহলে এই নাউনগুলো কমন নাউন হয়ে যাবে। পিসি দাসের বইতে ভালো করে সুন্দর করে দেওয়া আছে। আমি প্রয়োজনে এটার আবার ছবি তুলে গ্রুপে দিয়ে দেবো। আমাদের যে পেড গ্রুপ 2 আছে সেই গ্রুপে আমি প্রয়োজনে আবার এটা ছবি তুলে দিয়ে দেবো। পিসি দাস বইটা যাদের কাছে নাই তারা সেই ছবিটা দেখে ইয়ে করবেন। আর লেকচার শিট তো আমরা দিয়েই দিয়েছি, লেকচার শিটটাও দেখে নেবেন। তাহলে আগামীকালকে সকাল 8:30টার সময় আমরা এর বাকি যে অংশটা আছে নাউনের, অর্থাৎ কাউন্টেবল আনকাউন্টেবল, তাহলে একটা অধ্যায় টোটালি কমপ্লিট হয়ে যায়। আগামীকাল 8:30টায় আমরা কাউন্টেবল আনকাউন্টেবল নাউনটা পড়বো। তবে তার আগে আপনাদের কাছে একটু কাজ হচ্ছে, আপনারা পিসি দাসের বইটা থেকে একবার রিভিউ করবেন। আর আমরা যে শীটটা দিছি এই শীটটা একটু এবার আপনি বাসায় বসে পড়বেন। এই শীটটা একটু পড়বেন, পড়ে একটু তাহলে আপনার ভিতরে একটা সেন্স তৈরি হবে। আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে জিনিসটা বুঝাতে পারবো। কারণ আপনারা কিন্তু একটা বেনিফিট আছে আপনাদের জন্য, সেটা কি আপনারা আছেন টিচার, অলরেডি আপনারা এই সমস্ত পড়াশোনার সাথে যুক্ত আছে, এবং এমন কি যে এইখানে আমি যা পড়াচ্ছি আপনি তার চেয়ে অনেক বেশি ভালো জানেন, সেটাও হতে পারে। কিন্তু এখানে যে ব্যাপারটা ঘটানো দরকার সেটা হচ্ছে শৃঙ্খলিত ভাবে যাওয়া। আমার এই খরগোশ কচ্ছপের গল্প জানেন যে আমার অনেক বেশি ফাস্ট হওয়া দরকার নেই, আর স্লো হওয়া যাবে না। আমাকে ঠিক সেই পদ্ধতিটা অবলম্বন করতে হবে যে পদ্ধতি অবলম্বন করলে আমি একজন এটিও হতে পারি। আমার স্বপ্ন অফিসার হওয়া, স্বপ্নের পিছনে লেগে থাকতে হবে। নিজেকে এখন থেকে ভাবেন যে আমি একজন এটিও হয়ে গেছি, হলে কেমন আচরণ করতাম। এতে নিজেকে নিজে আপনি একটা মেসেজ দেন যে তুমি পারো, তোমার দ্বারা এটা হবে, তাহলেই দেখবেন আপনার দ্বারা এটা হবে আর কি। তো এটার জন্য সবসময় একটা মানসিকভাবে পড়াশোনার মধ্যে না থাকলেও পড়াশোনা একটা মানসিকভাবে একটা অ্যাটিটিউড নিয়ে থাকবেন আর কি। সেরকম অ্যাটিটিউড আপনার ভিতরে থাকবে, ইনশাল্লাহ আপনি সেই পথে যাচ্ছেন আর কি। আর হচ্ছে আপনার এটার জন্য পড়তে হবে। আর একটা কথা মনে রাখবেন, পড়াশোনার ক্ষেত্রে একটা ব্যাপার আছে, থিওরি আছে, সেটা হচ্ছে যে ওয়ান টাইম রিড মোর টাইম থিঙ্ক। এই কথাটা মাথায় রাখবেন, ফলো করবেন। ওয়ান টাইম রিড মানে হচ্ছে আপনি ধরেন এই একবার আমি আপনাকে পড়ালাম, আর এই লেকচারটা যেহেতু লাইভ হচ্ছে ফেসবুকে থেকে যাবে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। আর সব ক্লাসটা লাইভ করবো না, কিছু কয়েকটা ক্লাস অনেকে দেখতে চাইছে, এই জন্য হয়তো আমরা লাইভ দিচ্ছি আর কি, দিব। আগামীকালকে ক্লাসটাও লাইভ হবে। বাকি ক্লাসগুলো এমনি আপনাদের কাছে রেকর্ডিং থাকবে, আমি রেকর্ডিং দিয়ে দেবো, আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে, ওখানে আপনার আনলিস্টেড করা থাকবে। শুধু আপনারা যারা ভর্তি স্টুডেন্ট তারা এই ক্লাসগুলো করতে পারবেন। মানে মোটামুটি আপনারা এই ক্লাসের রেকর্ডিংটা পাবেন। কোনো কারণে যদি ক্লাসটা মিস হয়ে যায় তাও আপনি পূর্ণাঙ্গ ক্লাসটা করতে পারবেন আর কি। চেষ্টা করবেন সাথে সাথে করা। তাহলে অন টাইম রিড মোর টাইম থিঙ্ক, এই ব্যাপারটা হচ্ছে যে আপনি একবার পড়লেন, পড়ে এবার মোর টাইম থিঙ্ক করবেন, তাহলে বারবার পড়তে হবে না। থিঙ্ক করার ব্যাপারটা কি, ধরেন আপনি এখন রাস্তাতে হাঁটতেছেন বা কোথাও যাচ্ছেন, যে আপনি ওদিকে রাস্তা হাঁটতেছেন, রাস্তার দিকে মনোযোগ ঠিকই আছে, কিন্তু মাথায় আমরা অনেক কিছু চিন্তা করি না, আপনি ওই সময় পড়াটা চিন্তা করবেন। আচ্ছা আমি তো এই ব্যাপারটা পড়ছিলাম, তাহলে এটা কি ঠিক আছে, নাউন এই প্রকার ছিল, এটা এইভাবে বলা হয়, বা আমি এই ম্যাথটা এই সূত্র দিয়ে করছিলাম, এটা কি মাথায় মনে রাখতে পারতেছি। যদি দেখেন যে হ্যাঁ আপনি ওইটা আবার পূর্ণাঙ্গ মনে করতে পারতেছেন, তাহলে পড়াটা আপনার মাথায় পূর্ণাঙ্গ গেঁথে গেছে, আপনি পড়াটা আর ভুলবেন না। যদি দেখেন যে হ্যাঁ এটা তো কিছু দূর মনে আছে, বাংলাদেশের রাজধানীর নাম কি এটাও ভুলে গেলাম, ওই দেশের রাজধানীর নামটা ভুলে গেছি, ব্যাপারটা কি ভুলে গেলাম কেন, তাহলে আপনি বাসায় এসে প্রথমে যে কাজটা করবেন, বা যদি সুযোগ থাকে গুগল থেকে বের করে ওইটা আগে দেখে নেবেন সাথে সাথে, আমি এটা ভুলে গেছিলাম, এটা উত্তর হচ্ছে এইটা। এটাকে বলে মোর টাইম থিঙ্ক। মানে আপনি একবার পড়লেন কিন্তু বারবার ভাবলেন, বারবার ভাবলে পড়াটা আপনার ভিতরে গেঁথে থাকলো, পড়াটা আপনাকে ছেড়ে আর যাবে না। এই থিওরিটা ফলো করতে পারেন, তাহলে পড়াটা অনেক দ্রুত আগাতে পারবেন। আর আমাকে প্রশ্ন করার জন্য যে কাজটা করতে হবে তা হচ্ছে এই যে কালকে কাউন্টেবল আনকাউন্টেবল পড়াবো, এই জাতীয় যত যা কিছু আছে এই ক্লাসগুলো আমি আবার নিব, ক্লাসগুলো আবার হবে টোটালি যখন পেড গ্রুপের শিডিউল ক্লাস শুরু হবে। তবে আপনাদেরকে আমি বলি, আমরা 12 তারিখে শিডিউল ক্লাসের কথা শুরু করেছিলাম, কিন্তু আসলে অনেকে আমাদেরকে অনুরোধ করছে এবং আমাদের কিছু স্টুডেন্ট আছে যাদের একটু সমস্যার কারণে, এই অ্যাপ্লিকেশন জাতীয় ঝামেলার কারণে আমরা 25 তারিখের পরে আমাদের শিডিউল ক্লাস শুরু করবো। এটা আবার বলে রাখি যে 25 তারিখের পরে আমাদের শিডিউল ক্লাস শুরু হবে। 25 তারিখের আগে শিডিউল ক্লাস হচ্ছে না, তবে 25 তারিখের আগ পর্যন্ত প্রত্যেক শুক্র শনিবার আপনাদের ক্লাস থাকবে। যেমন এই শুক্র শনিবার বাংলা ক্লাস নিলাম, হয়তো আগামী শুক্র শনিবার আপনি ম্যাথ ক্লাস পাবেন, বা ইংলিশ ক্লাস। এই শুক্রবার ইংলিশ নিলাম, তাহলে সামনে হয়তো বাংলা নিব, বা তারপরে ম্যাথ নিব। ক্লাস আপনি পাচ্ছেন, ক্লাস আপনার মিস হবে না, কিন্তু শিডিউল ক্লাসটা শুরু হবে 25 তারিখের পরে, বা এর আগে আপনার কিন্তু ক্লাস চলতে থাকবে, এবং এইগুলো আপনার ফাইনাল ক্লাস। এবং শিডিউল ক্লাসে গিয়ে এই ক্লাসগুলো আবার হবে, কিন্তু এটাও মনোযোগ দিয়ে করবেন, এটাকে আপনি মানে হারাবেন না আর কি। এই ক্লাসটা আপনাকে মনোযোগ দিয়ে করতে হবে আর কি। আর পরীক্ষা থাকবে, তবে আরেকটা পরীক্ষা শিডিউল আমি দিয়ে দেবো, ক্লাস এখন বলে দিচ্ছি, সেটা একটু মাথায় রেখেন।
সেই শিডিউলটা হচ্ছে যে এটিওর যে বিগত বছরের প্রশ্নগুলো আপনাদের বইতে আছে, এটিওর এই এটিও প্রশ্নের পরীক্ষা হবে। এটা হচ্ছে আগামী সপ্তাহে পরীক্ষাটা হবে। আপনারা প্রশ্নগুলো পড়তে থাকবেন, আমি সাল বলে দেবো, কোন কোন সাল গ্রুপে লিখে জানাই দেবো। সেই সালের পরীক্ষা কবে হবে ডেটও আমি দিয়ে দেবো। আপনার কাজ হচ্ছে বিসমিল্লাহ বলে বিগত বছরের প্রশ্নগুলো মুখস্থ করে ফেলা, আর দ্বিতীয় কোনো কাজ নেই। আর ওই প্রশ্নগুলোর আমি কিছু সলভ ক্লাস নিব এই 25 তারিখের আগে, কিছু সলভ ক্লাস, মানে আপনাদের পড়াশোনা কিন্তু চলতে থাকবে। এই পড়াশোনাগুলো এইভাবে নিচ্ছে আপনাকে একটা শৃঙ্খলার মধ্যে আনার জন্য। এই পড়াশোনাগুলো আপনি চালায় যাবেন। তাহলে এর আগে আমরা কি করব, পারলে কয়েকটা বিসিএস এর সলভ ক্লাস নিব, প্রশ্ন সলভ করায় দেবো আর কি, যে কোনটা কেন উত্তর হলো, কোন রুল ছিল। এটা করলে হবে কি অনেকগুলো রুল আপনার একসাথে পড়া হয়ে যাবে, কারণ আপনারা এগুলো পারেন, এগুলো মাথায় চলে আসবে। তারপর তো আমরা সাইড বাই সাইড এভাবে একেবারে শিডিউল অনুযায়ী তো একটা পর একটা ক্লাস দিবই, কিন্তু এর আগে থেকেও আপনার কিছু জিনিস পড়া হবে, এর আগে থেকেও আপনি কিছু জিনিসের সাথে পরিচিত হবেন। তাতে করে ওই একই পড়া বারবার যখন মাথায় গাঁথবে তখন পড়াটা আপনার জন্য পাকা হয়ে যাবে আর কি। তাহলে এটিওর যে বিগত বছরের প্রশ্নগুলো আছে এগুলো সংগ্রহ করেন। যেহেতু বই আপনারা কিনে ফেলছেন, বইয়ের মধ্যে তো অবশ্যই আছে, সবাই কিনছেন আশা করি, বই তো কিনতে হবে এটা। তাহলে ওই প্রশ্নে কিন্তু আমরা পরীক্ষা নিব, আপনি প্রশ্নটা হুবহু মুখস্থ করবেন, সেই প্রশ্নে পরীক্ষা নেব। স্যার কোন বইটা কিনতে হবে? জি কি বললেন? কোন বইটা কিনতে হবে স্যার? আমি তো বইয়ের লিস্ট পাই নাই স্যার। আমি বইয়ের লিস্ট গ্রুপে দেওয়া আছে, গুলো শুনেন, গ্রুপে আরেকটা কথা বলে রাখি, সবাই এখানে আছেন, এই যে পেড গ্রুপ 2, আপনার কোনো জিনিসের দরকার হলে আপনি গ্রুপের সার্চ বক্সে গিয়ে সেটা সার্চ করবেন, সার্চ করলে দেখবেন জিনিসটা পেয়ে গেছেন। গ্রুপে সবকিছু দেওয়া হয়, আপনি পাননি এটা আপনার ব্যর্থতা। আপনি আগে প্রথমে ভালো করে গ্রুপে ওই জিনিসটা লিখবেন, লিখে সার্চ করবেন, যদি খুঁজে না পান তাহলে তারপরে জানাবেন। বুকলিস্ট অনেক আগেই দেওয়া হয়ে গেছে আর কি। হ্যাঁ, আর আচ্ছা হচ্ছে স্যার, যে অর্থাৎ যে টপিকসটা পড়ানো হচ্ছে ওই টপিকসটা যদি আমাদের প্রত্যেকদিন সেই গ্রুপে যদি ওইটা স্ক্রিনশটটা দিয়ে দেওয়া হয় তাহলে বেটার হয় আমাদের জন্য। বুঝলাম না কি বললেন। আজকে আমি প্রপার নাউন, কাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউনগুলো পড়ছি, অর্থাৎ আজকে আমি বলতেছি যে সেই অর্থাৎ এই পড়াটার একটা স্ক্রিনশট, অর্থাৎ জিনিসটা যদি আমাদের ইয়াতে দেওয়া হয় ফেড গ্রুপে তাহলে আমার জন্য বেটার হবে। জিসটা তো আমি এক কথায় আপনাকে বলে দিলাম, এতক্ষণ তো জিসটা এক কথায় বললাম না যে কি পড়লাম, এক কথায় আপনাকে ভিডিওর দিকে খেয়াল করতে হবে। আর বই দিচ্ছি না আপনাকে, এই যে পিসি দাসের বইটা দিয়ে আপনি পড়তেছেন, আপনার কাছে বইয়ের চাইতে স্ক্রিনশট কি বেশি গুরুত্বপূর্ণ? স্যার আমি বলি আমার বইটা নাই, আমি এমন জায়গাতে আছি, আমি বইটা আনতে হলে আমার সাগর দিয়ে পাড়ি দিতে হবে, কারণ আমার দুর্গম এলাকায় শুনবি, আমি বলি স্যার ওখানে থাকার কারণে আমার বইটা নাই। স্ক্রিনশট তো ছোট্ট জিনিস, আমি পুরো বইয়ের শীটটাই আপনাকে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, ওকে আমি থ্যাংক ইউ। বলেছি যে বইয়ের যাদের কাছে নাই, আমি জানি অনেকের কাছে নাই, এই জন্য শীটই ধরে দিয়ে দেবো। স্ক্রিনশট তো ছোট্ট জিনিস, আমি আপনাকে পুরো শীট ধরে দিয়ে দেবো। এই এখনই ক্লাস শেষে বইয়ের ছবি তুলে গ্রুপে আপলোড করে দেবো, আর শীট তো অলরেডি দিয়েই দিছি, ঠিক আছে? মানে ম্যাটেরিয়াল যেটুকু লাগবে আমার এখান থেকে দেওয়ার আমি দিব, এটা নিয়ে টেনশন করতে হবে না। কিন্তু তারপরে আপনি একটু আজকে না পারেন 1 সপ্তাহের মধ্যে বা 2 সপ্তাহের মধ্যে একটু চেষ্টা করেন ফিজিক্যাল বইটা কোনো একটা সুযোগে কাছে সংগ্রহ করার আর কি। হ্যাঁ, কারণ মানে আপনার চেষ্টা তো থাকবে, কিন্তু আমার প্রবলেম হচ্ছে আমি সঙ্গীত থাকি তো, আমার এখান থেকে চট্টগ্রাম যেতে, আমাদের এখানে জবের কোনো বইটি পাওয়া যায় না স্যার, সেই জন্য বলতেছি। বুঝতে পারছেন, আপনার আরো এখন তো ঝড় বন্যার সময় চলছে, আপনি সহজে পাবেনও না, খুব কষ্ট হবে। হ্যাঁ, তবে ওই যে আমি বইয়ের ছবি তুলে দিয়ে দেবো, যে অধ্যায়টা আজকে পড়াচ্ছি কালকের অধ্যায় সহ ছবি তুলে দিয়ে দেবো, আপনি ওইখান থেকে গ্রুপে এটা হলো অনেক বেটার স্যার, তাও আমি লিখতেও পারবো, তারপর আমার অর্থাৎ ব্রেনও ঢুকতে পারবো, অর্থাৎ দুইটা কাজ আমি একসাথে করতে পারবো। আবার এই ভিডিওটা থাকবে, আপনি প্রয়োজনে ভিডিওটাও বের করে দেখতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তাহলে আগামীকালকে আমরা কাউন্টেবল আনকাউন্টেবল নাউন পড়বো, আপনারা একটু কষ্ট করে ওইটা একটু দেখে নিয়েন। আর যে কথাগুলো বললাম, যে ওয়ান টাইম রিড মোর টাইম থিঙ্ক, নিজেকে সত্যিকার অর্থে একজন এটিও হিসেবে কল্পনা করা, প্রস্তুত করা। আচ্ছা, তাহলে আমাদের কাজ কি, আমরা 25 তারিখের পরে শিডিউল ক্লাসে যাব, তবে তার আগে প্রত্যেক সপ্তাহে আমাদের ক্লাস হবে। আমরা আগামী সপ্তাহে হয়তো বাংলা ক্লাস, না হলে ম্যাথ ক্লাস, যে কোনো একটা কিছু পাবেন আর কি আগামী শুক্র শনিবারে। আর এর মাঝে আমি আপনাদেরকে এই সপ্তাহের মধ্যে এই বিসিএস কোশ্চেনের এবং আপনার ইয়া হচ্ছে যে ওই এটিওর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো আছে, এই কোশ্চেন গুলো সলভ, এমনকি আগামী শুক্র শনিবার আমি সলভ ক্লাসও দিতে পারি, কোশ্চেন সলভের ক্লাস। এটিওর যে প্রশ্নগুলো আছে, তাহলে হবে কি, এই প্রশ্ন সলভ কেন করব? দেখেন, একটা কথা আছে যে আপনাকে কৌশলী হতে হবে। যেমন আমার সাথেই আমার অনেক ফ্রেন্ডরা ছিল, কিছু ফ্রেন্ডরা যারা আমার চেয়ে আগে, দেখা গেল তারা অন্য আরো ভার্সিটি থেকে পড়ার কারণে, অন্য ভার্সিটিতে পড়ার কারণে তারা লেখাপড়া আমার চেয়ে আগে শেষ করছে, আমি সেশন জটে পড়ছি। দেখা গেল তারা আগে পড়াশোনা শেষ করে বাইরে বেরোচ্ছে, কিন্তু তারা চাকরি পায়নি। তার কারণ কি, তারা প্রশ্ন অ্যানালাইজ করতো না,
কোন একটা বই পেলে সেই বইটার A to Z সবই মুখস্থ করার চেষ্টা করতে, এগুলো তো আমার দরকার নেই। আমাকে অ্যানালাইজ করতে হবে যে কোন অধ্যায়টা আমাকে পড়তে হবে, কোন টপিকটা আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ, আমি সেইগুলো পড়বো। আমি সারা দুনিয়া কেন পড়বো, যেটা আমার কাজে আসবে না সেটা আমি কেন পড়বো? তাহলে এই যে প্রশ্ন সলভের যে ক্লাসটা দিব, এটা আপনার উপকার কি হবে, আপনি বুঝতে পারবেন যে কোন কোন টপিকটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। আমি যদি বিগত 5টা 7টা এটিওর প্রশ্ন সলভ করে ফেলি, তাহলে কোন কোন টপিক আপনার জন্য আসতেছে আপনি যেটা বুঝে ফেলবেন। তাহলে আপনার পড়াটা সেই অধ্যায়ের প্রতি আপনি বেশি গুরুত্ব দিবেন, এবং পিএসসির বিগত কোন ধারায় প্রশ্ন করছে সেগুলো দিব। তাহলে এইভাবে অ্যানালাইজ করে পড়লে কিন্তু দেখবেন পড়াটা খুব দ্রুত হয়ে যাবে, এবং এটাই হবে কার্যকর পড়া। আমার তো সারা দুনিয়া ধরে পড়া দরকার নাই, কার্যকর ভাবে পড়া পড়তে হবে। এমনকি আগামী সপ্তাহে হয়তো এটিওর প্রশ্নের সলভ ক্লাস দিতে পারি, যাক সেটা জানাবো, হয় এটিও প্রশ্নের সলভ ক্লাস হবে, নতুবা বাংলা অথবা অঙ্কের কোনো একটা ক্লাস আপনাদের জন্য হবে। মানে ক্লাস থাকবে শুক্র শনিবারে, আর মূল ক্লাসটা আমরা 25 তারিখের পরে একদম টানা শিডিউল দেবো, শিডিউলটা দিয়ে শুরু করব 25 তারিখের পরে। তবে এই ক্লাসগুলো মাথায় রেখেন, এগুলো আপনার জন্য প্রস্তুতি, এবং এই প্রস্তুতি না থাকার কারণে আপনার সাথে থাকা এরকম হাজার হাজার শিক্ষক এই জানবে না যে কোন অধ্যায় থেকে ভালো প্রশ্ন আসে, প্রশ্ন অ্যানালাইজ করা বুঝবে না, দেখে ও জীবনেও পরীক্ষায় গিয়ে টিকবে না। তাতে সে যেখানে যতই সে ঘন্টার পর ঘন্টা পড়ুক আর যতই প্রশ্ন করুক, যদি শৃঙ্খলিত না হয় যে কোন অধ্যায়টা আমার জন্য গুরুত্বপূর্ণ, কোন অধ্যায় থেকে আমাকে পড়তে হবে, এই শৃঙ্খলা যদি সে না বোঝে, এই বোধটা যদি তার ভিতর না থাকে, সে হাজার বই পড়েও কিছু করতে পারবে না। তো আপনাকে কৌশলী হতে হবে। আমার দরকার চাকরিটা পাওয়া, এখন সেই চাকরিটা আমার পাইলে হলো, আমার জাহাজ হওয়ার কোনো দরকার নেই। এই জন্য প্রশ্ন অ্যানালাইজ করতে হবে, কোন কোন টপিক গুরুত্বপূর্ণ সেটা পড়তে হবে। আগামী সপ্তাহে হয় প্রশ্ন অ্যানালাইসিসের এটিও, অথবা মনে করেন কোনো ক্লাস কিছু একটা আপনাদের জন্য থাকবে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি। আগামীকাল সকাল 8:30টায় দেখা হবে, আর তার আগে আপনারা আমি শীটটা দিয়ে দেবো, প্লাস ওই শীট দিছি প্লাস কৃষি দাসের বইটাও দিয়ে দেবো। এটা একটু নিজেরাই অ্যানালাইজ করেন আমাকে প্রশ্ন করার জন্য ক্লাসে, তাহলে ক্লাস করতে সুবিধা হবে, সময়ের মধ্যে আমি বুঝাইতে পারবো।